শুধু রহস্য আর ইতিহাসের এই বিশাল মন্দির আজ থেকে 250 বছর আগে তৈরি করেছিলেন তখনকার জমিদাররা। চুন সুরকির ব্যবহার করেছিলেন এটি নির্মাণ কাজে। সেই রাজা জমিদারদের কি অসাধারণ আবিষ্কার! ভেতরে শেওলা জমে গেছে। এখানেই ঢাক ঢোল পিটিয়ে পুজোর কাজ সম্পন্ন করা হতো। আমি এখন যেই শিব মন্দির, ছোট মন্দির, এই শিব মন্দিরের ভিতরে আছি। টুকটুক করে অটোতে চড়ে ছুটে চলছি নতুন একটি ইতিহাসের সন্ধানে। লুকিয়ে আছে সেখানে 250 বছরের জীবন্ত ইতিহাস, যেই ইতিহাস গড়ে উঠেছিল পিতামাতার স্মরণে। বর্তমানে টুঙ্গিবাড়ি উপজেলা থেকে আমি রওনা দিছি সোনারং গ্রামে, যেখানে রয়েছে একটি বিশাল স্থাপত্য। কথা না বাড়িয়ে এখন শুধু সেখানে দেখার পালা। টুঙ্গিবাড়ি থেকে যে কোনো অটো খুব সহজভাবেই নামিয়ে দিবে সেখানে। খুব বেশি দূরে হবে না। এখান থেকে আমি সেরকমই আশা প্রত্যাশা রেখে ছুটে চলেছি উদ্দেশ্যের দিকে। টুঙ্গিবাড়ি থানার আশেপাশে অনেক পুরনো এলাকা রয়েছে, যেগুলোতে ইতিহাস ভরে আছে। তাই তো বারবার ছুটে আসতে মনে চায় টুঙ্গিবাড়ি বিক্রমপুরে। চলার পথের আনন্দটাকে আমি কিভাবে প্রকাশ করব ভেবে পাচ্ছি না। শীতল আবহাওয়া মিষ্টি রোদে আনন্দ দিয়ে যাচ্ছে আমাকে। গ্রামের এই রাস্তার পাশে তাদের অনেক ঐতিহ্য ঘরবাড়ি রয়েছে। জীবনে কখনো আসি নাই এখানে, তারপরেও পরিচিত মনে হচ্ছে আমার কাছে। টুঙ্গিবাড়ি উপজেলা শেষ করেই ঢুকে পড়লাম ঘন গাছপালা ঘেরা গ্রামের ভিতরে, যেখানে আমাকে প্রতিনিয়তই প্রকৃতি ডাকছে। যাত্রাটা আনন্দ নিয়েই ছুটে চলছি। বর্তমানে অঞ্চলটি কেমন হয়ে আছে? খুব সাধারণ এই এলাকা দেখে এমনটা মনে হলেও এটি সাধারণ এলাকা নয়। সেন পাল রাজাদের গুরুত্বপূর্ণ শহর ছিল এই এলাকা। এই এলাকাকেই তখনকার রাজারা অনেক গুরুত্ব দিত। তাই সেই প্রাচীন আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন আমল পর্যন্ত সকল ধরনের ইতিহাস বহন করে চলছে এই অঞ্চলটি। রাস্তার পাশগুলো কিংবা এলাকার মানুষগুলো চেনা পরিচিত লাগছে। গ্রামের সাদা সিধা মানুষগুলো সবাই এক। চলে যাচ্ছি টুঙ্গিবাড়ি থেকে সোজা সোনারং গ্রামের দিকে। হাতের তৈরি টিনের চাল আমাকে ঐতিহ্যের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই এলাকার একটি জিনিস আমার ভীষণ ভালো লাগলো, সেটি হলো ঘর। আমাদের টাঙ্গাইলের ঘরবাড়ি থেকে এখানকার ঘরবাড়ি আলাদা, তাই আমার কাছে ভিন্ন মনে হচ্ছে। এক এক এলাকার এক এক ধরনের হাতের কাজ। এখানে প্রতিটা ঘরের কাঠগুলো বাহিরের দিকে দেওয়া হয়েছে। গ্রামের প্রকৃতি দেখতে দেখতে আমি মুগ্ধ হয়ে গেছি। চারপাশেই প্রকৃতি, মানুষের নিত্যদিনের ছোটাছুটি দেখতে দেখতে ছুটে চলছি। কৃষকের নতুন ফসল লাগানোর সময় এখন। রাস্তার পাশেই নামিয়ে দিলে সেখান থেকে 2 মিনিট হাঁটতে হাঁটতে সেখানে যেতে হবে। মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাকিল হোসেন। আমি আবারও সেই টুঙ্গিবাড়ি উপজেলা থেকে আপনাদের সবাইকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রত্নতান্ত্রিক এবং প্রাচীন ইতিহাসের সন্ধানে খুঁজে ঘুরে বেড়াই এবং সেই সম্পর্কে ভিডিও তৈরি করতে আমার খুব ভালো লাগে। আমি সেই সম্পর্কে ভিডিও তৈরি করি, ভিডিও বানাই। বারবার এই টুঙ্গিবাড়ি উপজেলা মুন্সিগঞ্জে আসার অন্যতম কারণ হলো এই টুঙ্গিবাড়ি উপজেলা, এই মুন্সিগঞ্জ প্রাচীন নাম ছিল বিক্রমপুর, যেখানে ইতিহাস ঐতিহ্যে চারপাশ ঘিরে আছে। প্রাচীন ইতিহাস, প্রাচীন ঐতিহ্যে যেখানে রয়েছে সেই বৌদ্ধ ধর্মের প্রাণ পুরুষ অতীশ দীপঙ্কর সিংহনের জন্মভিটা, যেটি বৌদ্ধ ধর্মের জন্য একজন প্রাণ পুরুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। সেই সহ আরো প্রাচীন অনেক ইতিহাস ঘিরে রয়েছে এই মুন্সিগঞ্জ উপজেলা। হঠাৎ আমাকে নামিয়ে দিল সোনারং গ্রামে, আর সেখান থেকে আমাকে 2 মিনিট হেঁটে যেতে হবে।
আমাকে এইখান থেকে এখন হাইটা হাইটা যাইতে হইব সেই জোড়া মঠের দিকে। আমি এখন সোনারং কবরস্থান সোনারং কবরস্থানে আছি। এই কবরস্থানের এইখান থেকে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে সেই মঠের দিকে। আমি উপর দিকে তাকিয়ে আছি, এইখান থেকে হয়তোবা দেখতে পাওয়া যেতে পারে যে মঠের যে উচ্চতা, মাথা অনেক উঁচু, সেটা দেখা যাইতে পারে। আর এইখানের যেই গ্রামগুলা দেখেন, এখানে যে গ্রামগুলা, এগুলো কিন্তু সম্পূর্ণই পুরনো একটি গ্রাম, ঠিক আছে। আমি একটু অন্যরকম মুগ্ধ হয়ে গেলাম। আমার পাশেই মাদ্রাসা, আর পাশেই এক রুম থেকে হাদিসের কথাগুলো ভেসে আসছে। পরক্ষণে আমি দাঁড়িয়ে গেলাম আর উকি মেরে দেখলাম এখানে কি হচ্ছে। এক লোক জোরে জোরে হাদিস পড়ছে, তিনি হয়তো এই মাদ্রাসার শিক্ষক। বিষয়টি আমার কাছে খুব ভালো লাগলো। রাস্তার পাশ দিয়ে যেই লোকই যাক না কেন, হাদিসের কথা শব্দ শুনতে পাবে। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে ছুটে চলছি, এখানকার গ্রামীণ সৌন্দর্য উপভোগ করছি। সবুজ প্রকৃতি আর খোলা আকাশের নিচে ফাঁকা রাস্তার মাঝে আমি ছুটে চলছি। এর অসাধারণ অনুভূতিটা আমি বুঝাইতে পারবো না। গ্রামের সবুজ শ্যামল পরিবেশের ভিতরে লুকিয়ে আছে ইতিহাসের বহু অনন্য নিদর্শন। চারপাশটা অনেক সুন্দর, তাই এখানে কিছু সময় কাটাতে ইচ্ছে করছে। প্রকৃতির স্বাদ পরক্ষণেই উপভোগ করা যায়। শুধু অটল আমাকে দেখিয়ে দিল এখান থেকে সামনেই সেই জোড়া মঠ, আর আমি এতে হাঁটা ধরলাম। কখনো এই রাস্তায় আসি নাই, চিনি না এই পথের ধার, তবুও চেনা লোকের মতো ছুটে চলছি। ভাবছি হাঁটতে হাঁটতে এক সময় পাওয়াই যাবে। আমার মনে হয় হাঁটতে হাঁটতে আরো কিছু দূর যাইতে হইব, কারণ আমি এখনো মঠের দেখা পাই নাই। আর কি ভয়ঙ্কর বিষয়, পুরো রাস্তা ফাঁকা, এটা তো ভয়ই লাগার কথা। কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, কাজ করে না কেউ। প্রকৃতির অমর সাজের ভিড়ে নান্দনিক চরিত্র নিয়ে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির দুটি ইতিহাসের অনন্য নিদর্শন। প্রকৃতির রূপ লাবণ্যের সাথে মিশে ঝলমল করে দাঁড়িয়ে আছে এই দুটি নিদর্শন। এর বিশাল আকৃতি দেখে পর্যটকরা নিমিষেই অবাক হয়ে যাবে। তাকে এক পলক তাকাতেই বারবার তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। বন্ধুরা, আমি পৌঁছে গেছি সেই সোনারং জোড়া মঠ। আমার পিছনে যেই মঠটি আছে সেটা হলো সোনারং জোড়া মঠ, যেটি আমি দেখার জন্য আসছি। আমি মাত্র পৌঁছে গেলাম। সেটা দেখুন কতটা বিশাল আর কতটা সৌন্দর্য আকৃতি দিয়ে এটাকে গঠন করে তৈরি করা হয়েছে। দুটো মঠ বেশ উঁচু, বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। এর আগে কখনো আমি এত বিশাল মঠ দেখি নাই। এটি শুধু বিশাল আকৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে এমনটা নয়, বরং 250 বছরের ইতিহাস বহন করে আজও দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এই দুইটা মন্দির বিক্রমপুরের ইতিহাসের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই দুইটা মন্দির, বড়টা তৈরি হয়েছিল 1843 সালে এবং ছোট মন্দিরটি তৈরি হয়েছিল 1886 সালে। এই দুটো মন্দিরই প্রাচীন ইতিহাস বহন করে চলছে। প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে আছে বিক্রমপুরের। যেই বিক্রমপুর তখনকার সময় যেই পুরনো স্থাপত্যগুলো ছিল, তখনকার সময়ের যে পুরনো ঐতিহ্যগুলো ছিল, এই ঐতিহ্যগুলোর মধ্যেও এই জোড়া মঠ দুটি অন্যতম। নান্দনিক চরিত্র নিয়ে দাঁড়িয়ে আছে এই জোড়ামঠ প্রায় 250 বছর ধরে। আমি প্রথমবার এত বড় বড় দুটি জোড়ামঠ একসাথে দেখে আমার অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারছি না। তৎকালীন বিক্রমপুরে সবচেয়ে উঁচু মঠ ছিল এবং এখনো রয়ে গেছে। একজন ধনী বণিক প্রায় 2 ধাপে গড়ে উঠেছিলেন এই জোড়ামঠ। বড় মঠটি 1843 সালে তৈরি হয়েছিল, আর পরে ছোট মঠটি 1886 সালে তৈরি করা হয়েছিল। মূলত তার পিতামাতার স্মরণে এই দুটো জোড়ামঠ সুন্দর চারুকলা দিয়ে তৈরি করেছিলেন। প্রথমবার যে কেউ দেখলেই অবাক হয়ে তাকিয়ে থাকবে। এত বিশাল আকৃতির দুটো মঠ, বিশেষ করে এর সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে প্রাকৃতিক সাজের কারণে।
নকশা আর এর যে কাঠামো দিয়ে তৈরি করা যে ফুল সাজ, এই সাজগুলো সবসময় আমাকে ইতিহাস মনে করে দিচ্ছে। কি একটা সৌন্দর্যের অনুভূতির সৃষ্টি হয়েছে, কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। দেখুন এর নকশা কাঠামোগুলো অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। বিক্রমপুর ইতিহাসের এক অনন্য সাক্ষী হয়ে আছে এই দুইটা জোড়া মঠ। এই মন্দির দুটি যিনি তৈরি করেছিলেন, যেই জমিদার তৈরি করেছিলেন, মূলত তার মায়ের এবং বাবার স্মরণে এই দুইটা মন্দির তৈরি করেছিলেন। তখন প্রচলিত ছিল, এখন কালের বিবর্তনে এই দুটো মন্দির বিলুপ্তর পথে। এখন শুধু নীরব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আশপাশে আর কোনো হিন্দুদের আনাগোনা নেই। পাশ দিয়ে রাস্তা চলে গেছে, মানুষের জনপথের সৃষ্টি হয়েছে। নানান ধরনের মানুষ নিত্যদিন নানান ধরনের কাজে ব্যস্ত থাকছে, আর নীরবে শ্বাস ফেলে যাচ্ছে এই ইতিহাস। এটা কি সংস্কারের কাজ চলতেছে এখন আবার শেষ? এরকমই থাকবো এটা, না? এটা আপনার এই পুরানিটা বোঝানোর জন্য এই কারণে এটা রাখছে। আর ওগুলো এমনি রং করে নতুন করে দিচ্ছে। যেটা যে প্রাচীন কালের এটা ঐতিহ্য রাখার জন্য এটা রাখছে। এই যে খাতগুলো রাখা দিচ্ছে, না? এখানে এখন পুজোর কাজ চলবে নাকি এমন শুধু পর্যটকদের দেখার জন্য এরকম রাখছে? পর্যটকদের জন্য শুধু, না? পূজার বিষয় কোনো এই জায়গায় না, হবে না। এই আশেপাশে হিন্দুরা নাই? আছে, কিন্তু একবারে কম, কিন্তু এদিকে মুসলমান সব বেশি, যার কারণে হ্যাঁ বুঝতে পারছি। শুধু রহস্য আর ইতিহাসের এই বিশাল মন্দির আজ থেকে 250 বছর আগে তৈরি করেছিলেন তখনকার জমিদাররা। চুন সুরকির ব্যবহার করেছিলেন এটি নির্মাণ কাজে। কতটা মজবুত ভাবে তৈরি করা হয়েছে তা এক পলক দেখলেই অনুভব করা যায়। আমি যদি এর নকশা আর সৌন্দর্যের কথা বলি, তাহলে এক কথায় অসাধারণ কারুকলা। উপরের অংশগুলো বিভিন্ন ফুলের পাতার সাজ কাটা রয়েছে, আর দেয়ালের অংশ সমান রয়েছে। ছোট ছোট ছিদ্র রয়েছে উপরের অংশে। বাইরের এই পিলারটাও পিলার নয়, এটিও 250 বছরের ইতিহাস। রাজা জমিদার কখনো দেখা হয় নাই, তবে তাদের তৈরি স্থাপত্য কতটা সাজ সুন্দর নিয়ে দাঁড়িয়ে আছে তা দেখতে পাচ্ছি। প্রত্যন্ত সাজের ভিতরে অপরূপ নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে, এটা সব থেকে ভালো লাগার বিষয়। শুধু এর সৌন্দর্য দেখলেই হবে না, এর পিছনে অনেক ইতিহাস রয়েছে যেগুলো জেনে উপভোগ করতে হবে। সোনারং জোড়া মঠ মূলত দুটি মন্দির, যেটি নির্মাণ করেছিলেন রূপচন্দ্র নামের একজন ধনী বণিক। এটি অষ্টকোণ আকৃতির স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত, যা প্রায় কুতুব মিনারের চেয়েও উঁচু। কথিত আছে এর উচ্চতা দিল্লির কুতুব মিনারের চেয়েও বেশি, যা এটিকে উপমহাদেশের অন্যতম উঁচু মঠ হিসেবে পরিচিত দিয়েছে। মন্দিরের বাইরের অংশ সেমি সার্কুলার আর্চ প্যাটার্ন এবং ছোট ছোট ছিদ্রযুক্ত নকশা রয়েছে। এতে দেখুন দুইটা মন্দির, এটা কালী মন্দির আর এই পাশেরটা শিব মন্দির। এটা দুইটা মন্দিরই সময়ের ব্যবধান করে দুইটা মন্দির তৈরি করা হয়েছিল, এক জমিদারই তৈরি করেছিলেন। এখানে দুইটা মন্দির একসাথে তৈরি করা আছে, যার কারণে মন্দিরটির নাম দেওয়া হয়েছে জোড়া মঠ। এখন আর এগুলোর ব্যবহার নেই, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তাও এর সৌন্দর্য, চারপাশের যে সৌন্দর্য পরক্ষণে মুগ্ধ করে চলছে। আমি এখন কালী মন্দিরের যে ভিতরে আছি। এর যে নকশা কাঠামো যাদের যেরকম ভাবে তৈরি করছিলেন তখনকার জমিদাররা, সেরকমই অনেক কিছুই রয়েছে। এটা শুধুমাত্র এক আড্ডাখানা ছাড়া আর কিছুই নাই। এখন এখানে থাকতেও ভয় লাগছে, ভিতরে দুর্গন্ধ, এখন আর সেরকম যত্ন নেই। কি দারুণ একটি অনুভূতি! 250 বছর পুরনো একটি ইতিহাসের স্থাপত্যের ভিতরে আছি আমি। সেই রাজা জমিদারদের কি অসাধারণ আবিষ্কার! ভিতরে শেওলা জমে গেছে। এখানেই ঢাক ঢোল পিটিয়ে পূজার কাজ সম্পন্ন করা হতো। পণ্ডিত ভেতরে বসে থাকতো, আর এখন গাঁজাখোর ভেতরে বসে থাকে। আগরবাতির ধোঁয়া উড়তো, আর এখন সিগারেটের ধোঁয়া উড়ে। গীতার বদলে টাস খেলা আর প্রসাদের বদলে জুতার আঠা দিয়েই এখন মন্দিরের পরিবেশ। সেই রাজা জমিদারদের কি অসাধারণ আবিষ্কার! ভেতরে শেওলা জমে গেছে। এখানেই ঢাক ঢোল পিটিয়ে পুজোর কাজ সম্পন্ন করা হতো। আমি এখন যেই শিব মন্দির, ছোট মন্দির, এই শিব মন্দিরের ভিতরে আছি। এই শিব মন্দিরের যে তৈরির যে কাঠামোগুলো, এগুলো একবার দেখুন।
ঠিক এখানেই হয়তোবা শিবের মন্দির মূর্তিটা রাখা হইতো, আর মানুষ এইখান দিয়ে যাতায়াত করে শিবের পূজা শেষ করে চলে যেত। মানুষ উপাসনা করার জন্য আসতো, উপাসনা করে চলে যেত। এখানে শিবের মন্দিরে শিবের মূর্তির সামনে শিবের পূজা করতো মানুষ। এই মন্দিরগুলো যখন চালু ছিল তখন কত মানুষ এইখানে আসতো, এইখান থেকে ভিড় করে থাকতো শিবের পূজা করার জন্য, কালী মন্দিরে কালীর পূজা করার জন্য কত মানুষ ভিড় করে থাকতো, কত মানুষের আনাগোনা থাকতো। এইখান দিয়ে মানুষ উপাসনার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতো, ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকতো। তখনকার সময় তো এখানে এই স্থানটাই ছিল একটি শক্তিশালী সমৃদ্ধশালী স্থান, যেহেতু জমিদারের স্থান ছিল, জমিদারের তৈরি ছিল। তখন এইখানে মানুষ দূর দূরান্ত থেকে শখ করেই আসতো এখানে তাদের উপাসনার জন্য, তাদের নিয়ত পূরণ করার জন্য এই মন্দিরে আসতো, মান্যত পূরণ করার জন্য। এই মন্দিরে এসে তারা পূজা দিত, তারা তাদের সুখ দুঃখের কথা তাদের ঈশ্বরের কাছে শেয়ার করতো, প্রার্থনা করত। আজ কালের বিবর্তনে সেই জমিদারের প্রথা শেষ হওয়ার পর কালের বিবর্তনে কিন্তু এই মন্দিরের কর্ম জীবনে শেষ হয়ে গেছে। এখানে আর এখন আর মানুষ আসে না, এখানে আর মানুষ প্রার্থনা করার জন্য আসে না, এখানে মানুষ আর পুজো দেওয়ার জন্য আসে না। এখানের যে তৈরির যেই কাঠামো, এগুলো দেখলেই দেখেন কতটা ফিনিশিং, কতটা সুন্দর ছিল তখনকার সময় তৈরি হওয়ার পরে, চলার পরে এখন সেই হিন্দুদের প্রথা বিলুপ্ত হওয়ার পরে, জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পরে যেন এই মন্দির আরো বিভিন্ন প্রাসাদ এগুলো তাদের কর্মজীবন ত্যাগ করে তারাও বিদায় নিয়েছে তাদের কর্মজীবন থেকে। মন্দিরটার পাশেই বিশাল একটি পুকুর রয়েছে, এটি হয়তো এই মন্দিরেরই অংশ। পুকুরটির পাড়গুলোকে কতটা মজবুত করে তৈরি করা হয়েছে। মন্দিরে পূজা দেওয়ার শেষে এখান থেকে গোসল করে যেত, অথবা এখানে গোসল করে মন্দিরে পূজার কাজ শেষ করত। এই পুকুর থেকেই যে কত মানুষ পানি নিয়ে, জল নিয়ে এখানে পুজোর জন্য ব্যবহার করেছে, অথবা এখানে কত মানুষ গোসল করেছে। এখনকার সময়েও গোসল প্রচলিত আছে। এই যে এখানে তখনকার সময়ে এই যে সিঁড়ি আছে এখনো, এই সিঁড়িটা হয়তোবা ঘাটটা তখনকার সময় বাঁধা ছিল। তো এইখানে যখন এই মন্দির চলমান ছিল তখন হয়তোবা এইখানে অনেক মানুষ ভিড় করে থাকতো, এখানে থেকে পানি নিয়ে এখানে পুজোর কাজে ব্যবহার করা, মন্দিরের কাজে ব্যবহার করার জন্য অনেক মানুষ ভিড় করে থাকতো। 1845 সালের দিকে এখানে ভরপুর হিন্দুরা আসতো, হাতে কাঁসার থালা আর পায়ে আলতা দিয়ে খুব আনন্দের সাথে আসতো প্রার্থনার উদ্দেশ্যে। চারপাশেই লোকজনের ভরে থাকতো, ঘন্টার শব্দ হতো, পণ্ডিত মন্ত্র পাঠ করত, গীতা পাঠ করত, তার শব্দ শোনা যেত, আগরবাতির সুগন্ধি চারপাশে ছেয়ে যেত। আর দলে দলে কিশোর কিশোরী, বৃদ্ধ যুবতী থেকে শুরু করে সবাই আসতো পূজা দিতে। কেউ আসতো কালীর পূজা দিতে, আবার কেউ আসতো শিবের পূজা দিতে। এখানে দুটো মঠ দুটো কাজে ব্যবহার করা হতো। বড় মঠ কালী পূজার জন্য ব্যবহার করা হতো, আর ছোট মঠ শিব পূজার জন্য ব্যবহার করা হতো। ইতিহাসে একটি অনন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিক্রমপুরে এই জোড়া মঠ। এই স্থাপত্যটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, দেখাইলাম। সবাই এর সৌন্দর্য উপভোগ করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।